সুপ্রিয় দর্শক, ঢাকা টাইমসের টক শো মিঠে করায় আমন্ত্রণ জানাচ্ছি। আমি মনির হোসেন। আপনারা জানেন আমরা আমাদের এই অনুষ্ঠানে দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সহ চলমান বিভিন্ন ঘটনাবলী নিয়ে আলোচনা করি। আর এই আলোচনায় যুক্ত হন বিষয় সম্পর্কে অভিজ্ঞ কোনো একজন অথবা একাধিক আলোচক। আপনারা জানেন গত কিছুদিন যাবৎ, সুস্পষ্ট করে বললে গত সপ্তাহ থেকেই দেশে একটি অস্থির রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। সেটি তৈরি হয়েছে সেনাবাহিনী এবং আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে। নতুন যে তরুণদের নিয়ে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, সেটির একজন নেতার একটি মন্তব্য থেকে। এরপরেই নানান রকমের গুঞ্জন গুজব চলছিল, যেই গুঞ্জন গুজব শেষ পর্যন্ত স্তিমিত হয়েছে সেনা প্রধানের দিক থেকে বা সেনা সদর দপ্তরের দিক থেকে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে। এবং গতকাল সেনা প্রধান তার সেনা সদস্যদের উদ্দেশ্যে যে কথাগুলো বলেছেন, এর মধ্য দিয়ে সেই সব গুঞ্জন গুজবের মোটামুটি অবসান ঘটেছে। কিন্তু এর আগে থেকে একটি প্রশ্ন চলে আসছে, এই যে নানান রকমের কথাবার্তা হঠাৎ হঠাৎ করে তৈরি হচ্ছে, ইস্যু তৈরি হচ্ছে, এর কারণ কি? এর পেছনে কি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, অথবা আদৌ নির্বাচনটি পিছিয়ে দেওয়া, অথবা নির্বাচন হবে কিনা, এসব কি থাকতে পারে এসবের পেছনে? এ নিয়েই আমরা আজ আলোচনা করব। এবং আমরা আমাদের আলোচনার বিষয় ঠিক করেছি, নির্বাচন কি হবে। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান, যিনি একজন সাবেক সংসদ সদস্য এবং রাজনীতি বিশ্লেষক। তো মেজর আখতারুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি ঢাকা টাইমসের এই মিঠে করায়। ওয়ালাইকুম সালাম। আপনি শুনছিলেন আমাদের আজকের আলোচনার বিষয়। এই যে শুরু হয়েছিল দেশের এই বিতর্কটি, সেটি হচ্ছে রাজনৈতিক সংস্কার বা দেশের সংবিধান সংস্কার, অর্থনৈতিক সংস্কার, নির্বাচন ব্যবস্থা সংস্কার ইত্যাকার নানান রকমের সংস্কার নিয়ে বিতর্কটি শুরু হয়েছিল, যে এতগুলো সংস্কার শেষে নির্বাচন করতে গেলে কত সময় লাগতে পারে। তো এই যে সংস্কার নিয়ে বিতর্ক, আসলে এর নেপথ্যে কি? এই সংস্কার বেশি করা কম করা, এর নেপথ্যে আসলে কি আছে? আপনার কি মনে হয়? ধন্যবাদ ভাই, আপনি বিষয়টা দিয়েছেন নির্বাচন কি হবে। কি হবে নয়, নির্বাচনটি হবে কিনা আর কি। কেমন নির্বাচন হবে সেটি নয়, নির্বাচনটি হবে কিনা। ক্যাপশনটা দিয়েছেন সেটা হচ্ছে নির্বাচন। আমি তিন ভাবে পড়তে পারি কথাটা। নির্বাচন কি হবে, নির্বাচন কি হবে, হবের পরে আপনি প্রশ্নবোধক দিয়েছেন। হ্যাঁ, এই কারণে নির্বাচন কি হবে, আপনি দ্বিতীয় যেটি বললেন সেটি, কারণ আমরা কয়ের উপর দীর্ঘইকার দেই নাই, যে কি হবে কেমন হবে সেটি নয়, নির্বাচন কি হবে। আমি ধরে নিচ্ছি আপনার স্বাভাবিক, আপনার মনে প্রশ্ন এবং সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের মনে প্রশ্ন, নির্বাচন কি হবে। এটা শুধু আপনার প্রশ্ন নয়, এটা প্রতিটা মানুষের প্রশ্ন এবং সবাই জানে। আমি যেভাবে জিনিসটা চিন্তা করি, যেভাবে দেখি, সেটা হচ্ছে নির্বাচনটা হবে কেন, নির্বাচনটা হওয়ার প্রয়োজনীয়তা কোথায়। বর্তমান সরকার তো জুলাই বিপ্লবের ফসল হিসাবে নির্বাচন ছাড়াই একটি সরকার গঠন করেছেন। তারা শখ হয়েছে সংবিধানের মধ্যে থাকবেন, ওনারা সাংবিধানিক সরকার গঠন করেছেন, কিন্তু সংবিধানে কিন্তু প্রধান উপদেষ্টা বা উপদেষ্টাদের কোনো পদ পদবি নাই এবং এই ধরনের সরকারের কোনো সুযোগও নাই। কিন্তু তারপরে ওনারা গত 8 মাস ধরে ক্ষমতায় বহাল তবিয়তে আছেন। তার মানে সংবিধান আছে, অথচ সংবিধান মোতাবেক সরকার প্রয়োজন পড়তেছে না। এই তো মানুষ মেনে নিয়েছে। 7 মাস 8 মাস মেনে নেওয়া মানে 7 বছরও মেনে নিতে পারে যদি ওনারা থেকে যান। কাজে নির্বাচন হবে কেন, হওয়ার প্রয়োজনটা আমি দেখি না। এই সরকার তো ভালো আছে, সুন্দর চালাচ্ছে, সুন্দর দেশ চালাচ্ছে, তাদের ভাষায় তাদের মতে ভালো, সবকিছু ভালো। এরকম কিছু টুকটাক তো সমস্যা থাকে, এটা মেনে নিলেই হয়, এটা মানুষ মেনে নিলেই হয়। এর মধ্যে এমন তো কিছু কঠিন কিছু ব্যাপার না। এটা কিছু মানুষ একটু পরশ্রী কাতর হইতে পারে, হয়তো সরকার মনে করে যে আমরা হিংসা করতেছি, ওনাদের এই যে মানে দুধে ভাতে খাচ্ছে, ওনার দুধে ভাতে খাওয়া দেখে আমাদের হয়তো কিছুটা হিংসা হতে পারে, পরশ্রীকতা হতে পারে, তাই আমরা নির্বাচন নির্বাচন বলে চিৎকার করছি। কিন্তু ওনারা তো ভালো তবিতি আছে
এবং বেশ ভালোভাবে দেশ ওনাদের মতে করে ভালোভাবে চালাচ্ছেন। ওনারা তো বলতেছে না দেশ চলতেছে না বা দেশ চালাতে পারবে না বা দেশ চালানোর সমস্যা হচ্ছে। ওনারা বহাল তবিতে আছেন, দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, যার যখন যেখানে যাইতে ইচ্ছে হয় চলে যাচ্ছেন, প্রয়োজন হোক বা না হোক চলে যাচ্ছেন, দেশ বিদেশে ঘুরে আসতেছেন। এখন আপনার মনে যে প্রশ্ন, সে নির্বাচনের প্রশ্নটা আমি যেটা সরাসরি মনে করি, এই সরকারকে বাধ্য করতে না পারলে, এবং দুর্ভাগ্যজনক হলো অতীত ইতিহাস থেকে যদি আমরা আজ পর্যন্ত দেখি কোন সরকার জনাব বাধ্য মেজর জনাব মেজর আখতারুজ্জামান, আমরা আসলে একদম শেষের দিকে এই প্রশ্নগুলি রাখতে চাইছিলাম। শুরুতে আমি জানতে চেয়েছিলাম যে সংস্কার নিয়ে যেই বিতর্কটি তোলা হয়েছে এর নেপথ্যে আসলে কি আছে? এটি কি নির্বাচনকে বিলম্বিত করার কোনো উদ্দেশ্য কিনা? এটি কি এই সরকারকে থেকে যাওয়ার একটি চেষ্টা কিনা? এরকম আপনার মতে কি এবং আপনার তথ্য অনুযায়ী এই নেপথ্যে কি হতে পারে? এটা আমার তথ্য মতো না, বাংলাদেশের যে ছেলে ন্যাংটা ঘুরে ওই বাচ্চা ছেলেও জানে এই সংস্কার কিছু না, এগুলো বাহানা। বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস করে না দেশে কোনো সংস্কারের প্রয়োজন আছে। সংস্কারের কোনো প্রয়োজনীয়তা এই দেশের জনগণ ফিল করে না। সবাই জানে এটা বাহানা, তাল বাহানা। এটা তাল বাহানা করে করে সরকার কালক্ষেপণ করতেছে। সবাই জানে এই সরকার থেকে অনেকে বলে প্রবঞ্চক। এই সরকার যা বলে তা করে না, আর যা করতে চায় তা বলে না। আপনি দেখেন সরকার 3টা ঘোষণা দিয়ে তাকতে সরে আসছে। একবার উনি বিদেশে গিয়ে বলছেন যে রিসেট বাটন টিপে দিয়েছেন, অর্থাৎ মুক্তিযুদ্ধ বাংলাদেশ সবকিছু অস্বীকার করে ফেলছেন। তারপরে সামাল দিতে পারলেন না, সামাল দিতে না পেরে উনি ব্যাক করলেন। তারপরে এই সংস্কার করে উনি 6টা কমিশন করলেন, তারপর আরো কটা কমিশন করলেন, 10-12টা কমিশন করে দিলেন, রিপোর্ট দিলেন। কমিশন রিপোর্ট দিল, অশ্বডিম্ব তারা দিয়েছে। একটা কমিশনের একটা রিপোর্ট আজকে 7 মাস ধরে বাস্তবায়িত হলো না, একটা বার। প্রধান বিচারপতি সাহেব এত চিৎকার করে আসছে উনি সচিবালয় দেওয়া দরকার, উনি সচিবালয় চাচ্ছেন। প্রধান বিচারপতি কিন্তু সচিবালয় দিতে পারতেছেন এই সরকার, কেন দিচ্ছেন না? প্রধান বিচার সচিবালয় দিয়া কি উনি বিচার বিভাগকে আলাদা করতে চাচ্ছেন। যদি বিচার বিভাগ আইন মন্ত্রণালয়ের অধীনে থাকে, স্বাভাবিকভাবে বিচার বিভাগ স্বাধীনতা পায় না, বুক করতে পারে না। সেখানে একটা সচিবালয় থাকা দরকার। সংসদ সচিবালয় আছে, আপনি দুর্নীতি দমন কমিশনের সচিবালয় আছে, তাহলে প্রধান বিচারপতির সুপ্রিম কোর্টের সচিবালয় থাকবে না কেন? না থাকার কোনো কারণ নাই। কিন্তু সেই সচিবালয়টা এখন দিতে পারতেছে না। তার মানে কি, সে সবকিছু নিয়ে তাল বাহানা করতেছে। সে একটা কমিশনের কোন রিপোর্ট এ পর্যন্ত বাস্তবায়িত করছে? এখন যারা কমিশন দিয়েছেন তারা এখন আবার বসছেন কি, ওনারা বসে এখন আলোচনা করবেন যে এটির মধ্যে আবার কোঅর্ডিনেশন করা যায় কি। আরে বাবা, এক একটা কমিশন হয়েছে, একই জন্য এক একটা কমিশন দিয়েছে, এটার মধ্যে সমন্বয় করা কি আছে? এই সমন্বয় নামক শব্দটাকে 12টা বাজায় ফেলাইছি আমরা। এই সমন্বয়ক নামক শব্দটাকে এমন অবস্থায় নিয়ে গেছি, এখন আর গ্রামে গঞ্জে চাঁদাবাজ বলে না, বলে সমন্বয়ক। এখন ওই টোল কালেক্টরকে বলে সমন্বয়ক। এখন ওই যে বিজনের বাজার কমিটি চাঁদা উঠায়, বাজারে যে টোল উঠায়, দেখুন টোল আদায়কারী বলে না, বলে সমন্বয়ক। উনি বাজারের ওই টোল আদায়কারী সমন্বয়ক। এখন আপনি কোথায় যাবেন? সমন্বয়ক শব্দটা ছিল এটা আমাদের গর্বের শব্দ, একটা মানে এই সমন্বয়ক আন্দোলন করেছে, এই সমন্বয়ক ছিল একটা গর্বিত শব্দ। কিন্তু আজকে সমন্বয়কে কোথায় নিয়ে গেছেন আপনারা দেখেন। এবং সমন্বয় আছে রাস্তাঘাটে মার খাচ্ছে, কি অদ্ভুত দেখেন। এবং সমন্বয়কে রাস্তাঘাটে মার খাচ্ছে, তারও বিচার হচ্ছে না, তারও কোনো কিছু হচ্ছে না। এই যে অবস্থাটা হয়েছে, ছেলেগুলার জীবনকে আজকে আপনি হুমকির মধ্যে ফেলে দিচ্ছেন। এরা রাজনৈতিক দল করেছে, দল করে এখন গ্রামে গঞ্জে যেতে পারবে কিনা আমি জানি না, কোথায় গিয়ে বাধাগ্রস্ত হয়। কারণ এখন তো তারা দল, এখন তো সরকার তাদেরকে প্রোটেকশন দিতে পারবে কিনা আমি জানি না। কাজে আপনি যে এই যে এক কথা বলছেন যে রিফর্ম করার কথা বলছেন বা সংস্কার নিয়ে যে বিতর্ক, সেই বিতর্কটার পেছনে কি কি থাকে? সংস্কার তারা করবে বলেন, কি সংস্কারটা তারা করবে? একটা বলেন যে আপনি 5টা নাম বলেন, এই 5টা সংস্কার করা দরকার। না, অন্তর্বর্তীকালীন সরকারের দিক থেকে তো বলা হচ্ছে যে রাজনৈতিক ভাবে একমত না হলে তো সংস্কার তারা করতে পারবে না। একমত কিভাবে হবে? একমত যদি বলেন যে স্বামী স্ত্রী মিলে একমতে খাবে, কেউ খেতে পারবে না। আপনি আপনার ওয়াইফের সঙ্গে একমত হয়ে খেতে পারবেন না, এক বেলা খেতে পারবেন না, খাওয়া হবে না। একমতে কোনো কিছু হয় না। তাহলে তো পৃথিবীতে একটা ধর্ম থাকতো, তাহলে তো এতগুলো ধর্ম হইতো না। পৃথিবীতে কোনো কিছু একমত হবে না, এই একটা বাহানা। এই জন্য তো অনেকে বলে প্রবঞ্চক। এই সরকার এমন কতগুলো শব্দ ব্যবহার করে যে শব্দগুলো প্রবঞ্চনার সামিল।
প্রবঞ্চনা করার চেষ্টা করে, সরকার সহজ সরলভাবে কথা বলে না। কাজে আপনি সংস্কারগুলো আপনি বলেন, এখন পর্যন্ত আমরা 10টা সংস্কারের তালিকা করে ফেলতে পারতাম, বলতে পারতাম আমরা এই 10টা সংস্কার আমরা করব, এবং এটা শুরু করে দিলাম আজকে থেকে, বিসমিল্লাহির রহমানির রহিম আজকে শুরু করে দিলাম। একটা সংস্কারের নাম আমরা পাচ্ছি না। 8 মাস চলে গেল, সংস্কার রিপোর্টও চলে দিয়ে দিছে, জানুয়ারি মাস চলে গেছে, ফেব্রুয়ারি মাস চলে গেছে, মার্চ চলে গেছে, এপ্রিলে আসতেছে, প্রায় ঈদের পরে এপ্রিল আসবে, তারপরে কি হবে? একটাও তো সংস্কার আমরা পেলাম না, একটা প্রস্তাব তো পেলাম না। তার মাঝে মাঝে কথা বলেন, এই যে দেখেন কথায় কথা বাড়ে। আপনি 26শে মার্চ পালন করবেন না, কেন ঘোষণা দিলেন? কেন বললেন 26শে মার্চ পালিত হবে না? আর এখন এত ঘটা করে পালিত করছেন কেন? এখন তো স্ট্যাম্প পর্যন্ত বাড়ায় ফেলাইছেন 26শে মার্চের জন্য। এটা আগে প্ল্যান ছিল না? ও কোরা দেখলেন যে 26শে মার্চটা অস্বীকার করা যায় কিনা। এই যে প্রবঞ্চনা, দেখে প্রবঞ্চনা না? এখন আপনি সবকিছু করতেছেন। 26শে মার্চ আগেই বলতেন, আপনি বলতেন যে আমি সবকিছু করে তারপর আমি চীনে যাব, তাহলে তো এতগুলো কথা আসতো না, এতগুলো বিভ্রান্তি ছড়াইতো না। আপনি কথা নাই বার্তা নেই, হঠাৎ করে রাত্রেবেলা কোন বিদেশি সংবাদমাধ্যমে কেন বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা ইউনূস সাহেবের নাই। ইউনূস সাহেব বলা মানে ইউনূস সাহেবের নাই। আমি সরকার তো পরে যাব, সরকার ঐক্যমত আছে কিনা আমি জানি না, তার আমার সন্দেহ আছে এই প্রশ্নে ওনার অন্য উপদেষ্টার একমত কিনা। আমি পরিষ্কার বলতে পারি, ওনার বক্তব্যের সঙ্গে ওনার আসিফ তো পরিষ্কার বলে দিয়েছে, বলে দিয়েছে, তার বিরুদ্ধে বলে দিয়েছে, তার মানে কি সে নাই? মাহফুজ সাহেব তো বলে দিয়েছে নাই, তার মানে উনি সরকার সিদ্ধান্ত হতে পারে না, কারণ সরকার সিদ্ধান্ত সবাই মেনে নেয় নাই। কাজে ইউনূস সাহেবের সিদ্ধান্ত। কি করলেন আজকে? কেন এটা বললেন? বলে এই যে সমস্যাটা সৃষ্টি করলেন। আজকে সেনাবাহিনী খুব খুব কশাসলি, খুব সাবধানের সঙ্গে পদক্ষেপ নিচ্ছে। সেনাবাহিনীর সমস্যা আছে, তাদের সৈনিকদের মনোবলে প্রশ্ন আছে, তাদের অফিসারদের মনোবলে প্রশ্ন আছে। অফিসারদের 3টা টায়ার আছে, একটা উপরের টায়ার জেনারেল, যারা সুপারম্যান, তারা একভাবে চিন্তা করে দেশ জাতিকে নিয়ে। মধ্যস্তর আছে, লেফটেন্যান্ট কর্নেল, কর্নেলরা আছে, তারা দায়িত্বশীল, তারা সৈনিকদের সঙ্গে কমান্ড করে, তারা সৈনিকদের সঙ্গে সমন্বয় করতে হয়, সৈনিকদের মন বুঝতে হয়। আর নিচে আছে ইয়াং অফিসাররা, ক্যাপ্টেনরা, যারা সব তার্কি, তারা সব সেবাশালার, তারা সব নৌজওয়ান, তারা সবকিছুকে সমান করে ফেলতে পারে। ক্যাপ্টেন লেফটেন্যান্টের সামনে কোনো বাধা নাই, আর কমান্ডো লেফটেন্যান্ট ক্যাপ্টেনের সামনে তো কোনো কিছু বাধা মনে করে না। তাদেরকে যা করতে বলবেন তারা তাই করে ফেলতে পারবে। কাজে এই যে স্তর, তারপরে আছে আমাদের সৈনিকরা, যারা চাকরি করেন, আজকে মিশন করতে চান, তাদের ফ্যামিলি নিয়ে থাকতে চান। আপনি তাদের অবস্থা দেখেন, তারা দিনের পর দিন, রাতের পর দিন রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, স্কুল কলেজের মাদ্রাসায় থাকতেছে। বলেন, আপনি দেখেন না কি মানবতার ভাবে তারা থাকতেছে? তাদের জন্য কোন বাংলা বানায় দিচ্ছেন? এই সৈনিকরা যে বিভিন্ন স্কুল কলেজে গিয়ে থাকতেছে, তাদের খাট পালং দিচ্ছেন? বলেন। এবং তাদেরকে খাওয়া দাওয়া সবকিছু মিলে, তো এই যে স্যাক্রিফাইসটা 7 মাস ধরে করতেছে, তারপর তাদের গালাগালি করতেছেন, তারপরে যা খুশি তাদের গালাগালি করতেছেন। একটা এবি পার্টি, একটা এবি পার্টি, পুস্কি একটা পার্টি, সব মিলে 13 জন সদস্য না। বলেন, সেই পুস্কি পার্টি সেনাপ্রধানকে ধমক মারে, সেই পুস্কি পার্টির সাধারণ সম্পাদক। একটা একটা ব্যারিস্টার সাহেব মানুষ, তার তো মিনিমাম শালীন থাকা উচিত, আমাদের বন্ধু মানুষ, তাকে আমি চেষ্টা করি অনেক কিছু বলতে। কিন্তু বলেন, এখন বাঁচছো কেন? এখন পলে আসো কেন? আমার প্রশ্ন আসতেছে আপনার প্রশ্নে, এখন পলে আসো কেন? তো এই সমস্ত লোকগুলা সমস্যা সৃষ্টি করে তারপরে যদি জয়ী হয়ে যায় তখন হিরো, আর যদি জয়ী না হয়, কি ক্ষমতা আছে তোমার? এবি পার্টির কতজন লোক আছে? এবি পার্টি আমরা আগে বলেছি, হ্যাঁ তোমাদের। আমি সেই এই প্রশ্নটি সম্পূরক প্রশ্ন হতে পারে, সেটি হচ্ছে যে এবি পার্টি অথবা জাতীয় নাগরিক পার্টি এই যে সেনা প্রধান সেনাবাহিনীর বিরুদ্ধেই এক ধরনের চ্যালেঞ্জ জানানোর মতো কথাবার্তা বলল, এটি কি শুধু তাদের নিজেদের শক্তিতেই বলেছে, নাকি তাদের পেছনে অন্য কোনো শক্তি ছিল বা আছে, বা অন্য কারো প্ররোচনায় বা উস্কানিতে এটি করেছে? এর নেপথ্যে তাদের এইসব কথাবার্তা, তাদের এই আচরণের নেপথ্যে কোন শক্তি থাকতে পারে? আমার যেটা ধারণা হয়, এই শক্তিটা তো মোটামুটি ছিল আমেরিকান শক্তি। এই আন্দোলনটা যারা করেছে আপনারা জানেন, ট্রাম্প সাহেব স্বীকার করেছে তারা $29 মিলিয়ন এই বাংলাদেশ আন্দোলনের জন্য তারা দিয়েছে, এবং এই সরকারটা বাইডেন সরকারের
মদতপুষ্ট ছিল এবং বাইডেন সরকার এই আন্দোলনটা করিয়েছে। মূল নেতৃত্ব ছিল বাইডেন সরকারের। এবং আমরা সজীবের কথা থেকে দেখতে পাই যে তারা আমেরিকান এম্বাসিতে যোগাযোগ করেছিল, মানে কথা বলতো, দিলওয়ার রহমান আদিলুর রহমান না, তারা তো কাজ আমরা জানেন, তারা সেখানে যেত। ফলে এপি জানেন আমরা, এটা আমেরিকানদের একটা প্রেস সংস্থা, তো সেখানে তারা যেত। তারপর সেখানে তারা করিল যে এটা আমেরিকান ছিল। এখন এই আমেরিকানরা চলে গেছে ভারতের পক্ষে। তার মানে তো পরিষ্কার বোঝাচ্ছে যে আমেরিকানরা এই আন্দোলনটা হাসিনার বিরুদ্ধে করিয়েছিল, সেই আন্দোলনটা ট্রাম্প আসার পরে আন্দোলনটা পুরোটাকে নিয়ে গেছে ভারতের পক্ষে। এখন বাংলাদেশ সেনাবাহিনীকে যদি টালমাটাল করে দেওয়া যায়, বাংলাদেশে যদি সেনাবাহিনীর মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে দেওয়া যায়, তাহলে কার ফায়দা বেশি হবে বলেন তো? সবচেয়ে বেশি ফায়দা হবে ভারতের। ভারত কোনো বাধা পাবে না বাংলাদেশে। বাংলাদেশ সেনাবাহিনী যদি আজকে তছনছ হয়ে যায়, এখানে যদি আন্দোলনের নামে, মার্শাল লর নামে, কুন নামে, কাউন্টার কুন নামে যদি হয়, তাহলে কি হবে? তাহলে আজকে তারা যে কাজটা করতেছে, তাহলে সেই কূটকৌশল আমেরিকান কূটকৌশল তোদেরকে আগে ব্যবহার করছিল হাসিনার বিরুদ্ধে, এবার তোদেরকে ব্যবহার করবো সেনাবাহিনীর বিরুদ্ধে। অর্থাৎ বাংলাদেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে দেব, যাতে বাংলাদেশ কোমর তুলে দাঁড়াতে না পারে। তোদেরকে আফগান বানিয়ে ফেলবো, তোদেরকে ইরাক বানিয়ে ফেলবো, আর এখানে মারামারি কাটাকাটি হবে, মুসলমানরা যেন পৃথিবীর কোন কোথাও মাথা তুলে দাঁড়াতে না পারে। ইতিমধ্যে দেখেন লেফটেন্যান্ট জেনারেল সাহেব আসছেন, আমেরিকার লেফটেন্যান্ট জেনারেল সাহেব আসছেন, এসে কি বলছেন যে বাংলাদেশের সন্ত্রাস বিরোধী একটা ব্যবস্থা নিতে হবে। সন্ত্রাস বিরোধী ব্যবস্থা হঠাৎ করে উনি এসে যে লেফটেন্যান্ট জেনারেল সাহেব বলতেছেন, এবং একজন লেফটেন্যান্ট জেনারেল দেখা করবে আমার প্রধান উপদেষ্টার সঙ্গে। কেন রে ভাই? হোয়াট ইজ হিজ স্ট্যাটাস? হোয়াট ইজ হিজ স্ট্যাটাস? সে কেন প্রধান উপদেষ্টার দেখা করবে? সে বড়জোর আমাদের সামরিক উপদেষ্টার সঙ্গে দেখা করতে পারে। তার ম্যাক্সিমাম লেফটেন্যান্ট জেনারেল সেনাপ্রধানের সঙ্গে দেখা করার তার সুযোগ নাই। তার সে দেখা করবে সেনাপ্রধানের সঙ্গে। তার মানে কি? আমেরিকানদের কন্ট্রোলে আমাদের এটা আছে। তার মানে কি? তার মানে এই নতুন যে দলটা হয়েছে, সে দলটা সবকিছু পার্টি করে শোনায় গায়ে বড় বড় হোটেলে। তার মানে কি? তার মানে তারা আমেরিকান স্টাইল। তার মানে তারা আমেরিকানদের মদতে, আমেরিকানদের ইশারায় কাজ করতেছে। আগে ছিল হাসিনার বিরুদ্ধে তারা ব্যবহৃত হয়েছে, তাদেরকে ব্যবহার করেছে হাসিনার বিরুদ্ধে। হাসিনাকে বিরুদ্ধে একদিন দেখেন, হাসিনার পালানোর 1 ঘন্টা আগেও তারা কিন্তু হাসিনাকে ধরো বা হাসিনাকে অবৈধ ঘোষণা করে নাই। তারা 1 ঘন্টা আগেও বলে নাই। হাসিনা চলে যাওয়ার পরে তাদের সব মাথায় বুদ্ধি খুলছে, সব বুদ্ধি হয়েছে। আর আগে তার কোনো বুদ্ধি ছিল না। কাজে এখন আপনি যেটা বলতেছেন, পরিষ্কার বোঝা যাচ্ছে এগুলা সবকিছু হচ্ছে আমেরিকানদের চালে এবং ভারতের ফেভারে, এবং ভারতের ফেভারে সবকিছু হচ্ছে। এই যে ভারতের বিরোধিতা করা হচ্ছে, বিজেপি সরকার কি চায়? বিজেপি সরকার জানে বাংলাদেশে যদি একটা মৌলবাদী শক্তি উত্থান হয়, তাহলে ভারতের হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করতে সুবিধা হবে, পশ্চিমবাংলার রাজনীতি তার সুবিধা হবে, ভারতের ধর্মনিরপেক্ষ রাজনীতিকে সে কোণঠাসা করতে পারবে। কেন বলতে পারবে? সে তখন বলতে পারবে, দেখো বাংলাদেশে মৌলবাদী উত্থান হয়েছে, কাজে এখানে আমাদেরকে মৌলবাদীদেরকে আমাদেরকে যে কোনো অবস্থাতেই দমন করতে হবে। এবং তারই সুর দেখতে পারলাম ব্রিটিশ আমেরিকান লেফটেন্যান্ট জেনারেলের মুখে। কাজে আপনি দেখেন, তারা তো সে বললো না যে আমরা রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাবো, এই কথা তো বললো না। কাজে আমি আপনাকে যে কথাটা বলতে চাচ্ছি, নির্বাচন কি হবে কি হবে না, এটা আমার এক কথা আমি শুধু বলতে পারি, এই নির্বাচন এই সরকার দিবে বলে আমার মনে হয়। আমরা আরেকটি, আপনি মনে করছেন যে এই সরকার দেবে না, সেক্ষেত্রে আরেকটি প্রশ্ন দাঁড়ায় যে সেনাপ্রধান গত বছর সেপ্টেম্বর মাসেই রয়টার্সকে দেয়া একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে নির্বাচনটি 1 থেকে 1.5 বছরের মধ্যে হওয়া উচিত। তিনি যখন সাক্ষাৎকারটি দিয়েছেন তখন বলেছিলেন, এবং মোটামুটি এরকমটি বলা হয়েছিল যে 2025 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি হওয়া উচিত, গণতন্ত্রে উত্তরণের জন্য সেটি যথেষ্ট সময়, সেটিও তিনি বলেছিলেন। যদিও আমরা পরবর্তীতে দেখেছি যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হয়েছে যে নির্বাচনের সময় সেনাবাহিনী নয়, উপদেষ্টা মণ্ডলীর যে অন্তর্বর্তী সরকার তারা ঠিক করবে। এরপরে নিশ্চয়ই সেনাবাহিনীর পক্ষ থেকে সেটিকে তো আর চ্যালেঞ্জ করা হবে না, কারণ উপদেষ্টা মণ্ডলীরাই এখন দেশ চালাচ্ছেন। এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার কেন নির্বাচনের সুনির্দিষ্ট সময়টি বলছে না? এটি কি সেনাপ্রধান যে বলেছিলেন যে এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি হওয়া উচিত,
এর সাথে পরস্পর সাংঘর্ষিক নয়? বা সেনাবাহিনীর সেনাপ্রধানের মতের সাথে ভিন্ন মত যে দেখছি আমরা? পারস্পরিক সাংঘর্ষিক নয়, সরাসরি সাংঘর্ষিক। এবং এই ব্যাপারে প্রধান উপদেষ্টা কিছু বলেন নাই। এটা বলেছেন প্রধান উপদেষ্টা চামচারা বলেছেন। চামচা মানে উনার প্রেস সচিব বলেছেন। এটা উপদেষ্টা কেউ বলে নাই, সরকার কেউ বলে নাই, বলেছে প্রধান উপদেষ্টার চামচা। মানে চামচাকে তো আরেকটা চামচা দিয়ে মারতে হবে, ওই চামচাকে যদি আরেকটা চামচা দিয়ে মারতো তাহলে ঠিক হয়ে যেত। সেনা প্রধান তো ওর সঙ্গে যাবে না, ও বোঝা উচিত। ওই তো বেশি কথা বলে বলে এই সরকারকে বেকায়দা ফেলে দিয়েছে। বলেন তো যে প্রধান উপদেষ্টা সাহেব চীনে যাবেন, এটা নিয়ে কথা বলবে পররাষ্ট্র সচিব, পররাষ্ট্রমন্ত্রী, উপদেষ্টা, তাদের এখতিয়ার। এই বেটা ফালতু প্রেস সচিবের কি এখতিয়ার আছে কথা বলার ব্যাপারে? এই ফালতু প্রেস সেক্রেটারি ডেলি আইসে টেলিভিশনের সামনে কথা বলে কেন? আমি টেলিং আপনার আবার কেটে দিয়েন না। এই ফালতু সেক্রেটারি রেখে কি হয়েছে বলেন? সে তো প্রেস রিলিজ দিবে, সে প্রেস রিলিজ সাইন করে পাঠাবে, তাও সেও না, তার নিচে আরো ডিপ্টি আছে, আবার সাইন করে পাঠাবে। ওখানে অনুমোদন নিয়ে প্রধান উপদেষ্টা অনুমোদন নিয়ে আসবে যে এই প্রেস যাবে। এই ফাজিলটা চীনে গিয়ে যাবে, হাসপাতাল করবে না কি করবে, তুই কি জানোস কি করবে না করবে? তোর সাথে কথা হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে, প্রধান উপদেষ্টা বলে দিয়েছে কথাগুলো বলে দাও, বলেন। এটা তো আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আছেন, সে সবকিছুর ব্যাপারে আগ বাড়ায় কথা বলে, সবকিছুর ব্যাপারে নাক গলায়, সে তো আন্দোলন নেতৃত্ব নিতে চায়। সে যে এপি অফিসে বসে ষড়যন্ত্র করতো, সেটা এপি নয়, এএফপি। এপি না, জি না, দুই দেশের, এএফপি ফ্রান্সের এবং এপি আমেরিকার। সে জিরাতে বসতো কি, কোনটা এপি না এটা তারটা? এএফপি। এএফপি না, সে জিরাতে বসতো না। এখানে একটা অদ্ভুত দিক আছে, সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বার্তা সংস্থা এপি, ওটির যে বাংলাদেশের যিনি কাজ করতেন তার কিন্তু অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। জুলহাস আলম, উনি প্রেস ক্লাবের কার্যকরী ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচিত হয়েছিলেন, তার যে অ্যাক্রিডিটেশন কার্ড সেটি কিন্তু বাতিল করা হয়েছে। উনি এপির, আর শফিকুল আলম সাহেব এএফপির, যেটি ফরাসি বার্তা সংস্থা। তো আমি যেটি আরেকটি প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে যে এক ধরনের অস্থিরতা, নানা রকমের মতবিরোধ, এর মধ্যে আমাদের সেনা প্রধান যেভাবে এগুচ্ছেন, এই ভূমিকাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমি তো সেনা প্রধানকে বলবো যে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে উনি প্রথম থেকে আগাচ্ছেন। উনি প্রথম থেকে কিন্তু গো ধরতে পারতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পরে ওনাকে পাঠিয়ে দিয়েই উনি কিন্তু দেশে একটা মার্শাল জারি করতে পারতেন, সামরিক শাসন জারি করতে পারতেন। ওনাকে অপেক্ষা করা দরকার ছিল না ইউনূস সাহেবকে ফেরত আসার জন্য। কিন্তু উনি অত্যন্ত ধৈর্য ধরে বিচক্ষণতার সঙ্গে অপেক্ষা করেছেন, বিভিন্ন লোকের সঙ্গে, রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করেছেন, বিভিন্ন রাজনীতিবিদদেরকে এক সমবেত করেছেন, সবাইকে নিয়ে এসে আলোচনা করে, এমনকি ছাত্রদের সঙ্গে আলোচনা করেছেন, সবার সঙ্গে কথা বলেছেন, অনেককে নিজের অফিসে ডেকে নিয়ে আসছেন, অনেকে কাছে গিয়েছেন, অনেকে রাষ্ট্রপতি ভবনে নিয়ে আসছেন, বঙ্গভবনের বিষয়ে কথা বলেছেন। অর্থাৎ তিনি রাষ্ট্রটাকে, দেশটাকে শান্তির পথে, শৃঙ্খলার পথে নেওয়ার জন্য তার যতটুকু করার দরকার আমি তো মনে করি সে যথেষ্ট করেছে, এবং সে ক্ষমতার প্রতি কোনো লোভ দেখায় নাই। এখন পর্যন্ত আমরা তাকে দেখি নাই ক্ষমতার কোনো বিষয়ে সে হস্তক্ষেপ করেছে, কোনো বিষয়ে সে কোনো কিছু দিচ্ছে না। সেনাবাহিনীদের এমনকি তার কোনো আর্থিক বেনিফিট পর্যন্ত আমাদের দেখি না, যে এক্সট্রা কোনো আর্থিক বেনিফিট দেখেছি। অথচ প্রধান উপদেষ্টাকে আমরা দেখছি গ্রামীণের জন্য বিভিন্ন আর্থিক অনুদান, আর্থিক বেনিফিট দিচ্ছেন। উনি মামলা মকদ্দমাকে বাতিল করে দিচ্ছেন, উনার নিজের বিরুদ্ধে মামলা ছিল সব বাতিল করেছেন। উনি যত কিছু তার আর্থিক বেনিফিট দরকার উনি করেছেন, এমনকি গ্রামীণকে উনি অনেক অবৈধ সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন, অনেকেও দিচ্ছেন। কিন্তু সেইখানে সেই ভাবে দেখেন প্রধান সেনাপতি বা আমাদের জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীকে পর্যন্ত একটা এক্সট্রা একটা ডিএ পর্যন্ত দেয় নাই, একটা সুযোগ পর্যন্ত দেয় নাই। উনি তো বলতে পারতেন যে আমাদেরকে ডাবল ডিএ দিতে হবে, আমাদেরকে আরো ভাতা বাড়াই দিতে হবে, ছেলেরা হাটে মাঠে কাজ করতেছে তাদেরকে ভাতা বাড়াই দিতে হবে। উনি তো সেটাও করেন নাই, কারণ উনি জানেন যে আমাদের রাষ্ট্র অর্থনৈতিক অবস্থা ভালো না, এখানে যদি আমরা আবার আমাদের জন্য যদি খরচ বৃদ্ধি করি এটা ভালো হবে না। তো উনি আর কত স্যাক্রিফাইস দেখাবে, উনি আর কত ত্যাগ স্বীকার করাবে?
উনিও তো মানুষ, উনাকে তো এই বিশাল সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ রাখতে হয়। আপনি সেনাবাহিনীকে মনে করেন সবাই কি একরকম? সবার হাতে বন্দুক আছে সেনাবাহিনীতে, এখানে অস্ত্র ছাড়া কেউ নাই। আর এখন সবাই অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে গ্রামে, মাঠে ঘাটে। আজ পর্যন্ত একটা ফায়ার হয়েছে, অপ্রয়োজনীয় ফায়ার হয়েছে? একটা গুলি কেউ করেছে অপ্রয়োজনীয় নির্দেশ ছাড়া? তার মানে উনি 7 মাস ধরে এই সেনাবাহিনীটাকে অত্যন্ত সুন্দর সাবলীল ভাবে নিয়ন্ত্রণ রেখেছেন। তার জন্য জাতি তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, তাকে ধন্যবাদ জানানো উচিত। সেখানে না করে এই যে ছেলে মেয়েগুলোর কাছে, আচ্ছা আমাকে বলেন, ছাত্র বৈষম্য আন্দোলনে তারা গুরুত্বপূর্ণ ছিল, সার্জিস গুরুত্বপূর্ণ ছিল, আসনাদ, আমরা তাদেরকে মান্য করেছি, মেনেছি। এখন তুমি কে রে বাবা গণেশ? কে তুমি? তুমি একটা রাজনৈতিক দলের নেতা, তোমার পিছনে কয়টা লোক আছে এখন? তুমি একটা ইউনিয়ন পরিষদ যাও না, যে তোমার এক নেতা গেছে মার খেয়েছে, দুঃখ লাগে। কোথায় পাল্লার এখন 24 ঘন্টা গেল কাউন্টার কিছু করতে? বুঝো রাজনৈতিক দল করা কি জিনিস। রাজনৈতিক দলের নেতা তুমি, তোমার মতো কত নেতা বাংলাদেশে রয়ে গেছে, কত হাসনাত কাসনাত রয়ে গেছে, তুমি তো একজন, আমার মতো রাজনীতিবিদ একজন। আমার কোন বাংলাদেশের রাজনীতিতে আমার কোন মাতবরি চলবে বলেন? আমি তোমার চেয়ে কম জানি না, কম বুঝি, কিন্তু আমার মাতবরি চলবে এখন, কারণ আমি রাজনীতিবিদ। আমি রাজনীতি, আমার একটা চরিত্র আছে। তুমি তো এখন বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা না, তুমি একটি রাজনৈতিক দলের সমন্বয়ক। তোমার কাছে রাজনৈতিক দলটা অনেক বড় হইতে পারে, কিন্তু তুমি হলে একটা একানা পার্টি, শুধু আনার মধ্যে একানা। একানা পার্টি চিৎকার করলে তোমার চিৎকার কে শুনবে? আপনি এনসিবি ভালো করুক, উন্নতি করুক, আমি তো শুভাশিস কামনা করি, কিন্তু এনসিবি তো বুঝতে হবে, এনসিবি সিনিয়র মোস্ট নেতা হলো কি নাম ওটা, আসিফ কি মাহমুদ, নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম তো আমার যুব দল ছাত্র দলেরও থার্ড গ্রেড নেতা সমান। আমার ছাত্র দলেরও যদি আমি প্রথম সারির 500 ছাত্র ধরি, সে 500 ছাত্রের মধ্যে তো তার নাম আসবে না, ওই লেভেলে তো আসবে না। আমি যদি 460 উপজেলার থেকে 2টা করে ছাত্র নেতা ধরি, এই 2 ছাত্র নেতার মধ্যে তো এই ওর নাম আসবে না। তো বৈষম্য আন্দোলনের সময় সবাই নেতা ছিল আমাদের, সবাই গণভবনে গিয়ে রুই মাছ নিয়ে আয় পড়ছে, বলেন কাতলা মাছ নিয়ে আয় পড়ছে, তো নেতা কম? বলেন ও কম নেতা গণভবনে গিয়া কাতলা মাছ নিয়ে চলে আসছে, টেলিভিশন নিয়ে চলে আসছে, এরকম নেতা তো অনেক। কিন্তু তাদের অবস্থানটা বুঝতে হবে, যতক্ষণ তারা ছাত্র বৈষম্য আন্দোলন নেতা ছিল, তারা ছিল সভ্য, সম্মানিত, বীর, আমি তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, তাদের মাথা নিয়ে নাচবো। কিন্তু এখন তারা হলো একটা একাডি পার্টির নেতা, তাদের বুঝতে হবে। সরকারের কাছে তুমি দাবি জানাচ্ছ, তো সরকার তোমার দাবি তো কেয়ারই করে না। এই পর্যন্ত সরকার দাবি করেছে, দাবি করেছে একটা মিনিট, দাবি করেছে, একটা দাবি সরকার কংগ্রেসে নিছে, অত পাত্তাই দেয় না তাদের দাবিকে। কিন্তু এখানে তো ভিন্ন রকমের কথাও আছে, যে এই সরকারি দলই হচ্ছে এনসিপি, সরকার পেছন থেকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। প্রধান উপদেষ্টা এর আগে বলেছেন যে তিনি তাদেরকে বলেছেন রাজনৈতিক দল করতে, এবং এমনকি এখনো উপদেষ্টা পরিষদে 2জন উপদেষ্টা আছেন, তাদের সাথে যোগাযোগ রাখছেন বা নেপথ্যে তাদেরকে সহযোগিতা করছেন, এরকমও বলা হচ্ছে। সুতরাং সরকারি দল, অলিখিত সরকারি দলকে সরকার পাত্তা দিচ্ছে না, এটি একটু কিরকম পরস্পর বিরোধী যায় না? আমি প্রথম শব্দ ব্যবহার করছি, এটা প্রবঞ্চক, প্রবঞ্চনা। যদি তারা তো বুঝাতে চাচ্ছে, মানুষকে বোঝাচ্ছে আমরা সরকারি দল নয়, এই যে সরকার দাবি করে। আবার সরকারে কতগুলো প্রবঞ্চক আছে, তারা আবার তাদেরকে ভাবা দেয়, সাবাসী দেয়। তার মানে এটি কি অন্যভাবে বললে এরকমটি কি মনে হয় যে এই অন্তর্বর্তী সরকারের ভেতরে কেউ কেউ এই ছাত্রদেরকে এক ধরনের মূলা ঝুলিয়ে, তাদের সামনে মূলা ঝুলিয়ে তাদেরকে ব্যবহার করছে, যখন যেটি দরকার? এই জিনিসটা বুঝতে এতক্ষণ সময় লাগে কেন? আমি আপনার মুখ থেকে শুনতে চাইছি। আপনি আসিফ নজরুল বলেন, রেদওয়ানা হক বলেন, আপনি ওই যে আদিলুর রহমান বলেন, তারপরে যে কি বলে জেলা ব্রিগেডিয়ার শাকাওয়াতের বলেন, তাদের কি ভিত্তি আছে বাংলাদেশে বলেন তো? কি ভিত্তি তাদের আছে বাংলাদেশের কোথাও দাঁড়ানোর মতো? তারা কি রাজনৈতিক শক্তি তারা রাখে? এই যে আমাদের বাণিজ্য মন্ত্রী বানাইছেন, কি রাজনৈতিক শক্তি রাখে? টাকা থাকতে পারে অনেক, টাকা তো সালমান রহমানের ছিল, কিন্তু কি ভিত্তি থাকতে পারে তাদের বলেন?
তাদের ভিত্তিটা বলেন না, রাজনৈতিক কি ভিত্তি থাকতে পারে? তারাই ছেলেদেরকে হাওয়া দিয়ে, ছেলেদেরকে প্রবঞ্চিত করে, ছেলেদেরকে বিভিন্ন দিয়ে তারা ক্ষমতায় আসে। আজকে ছেলেদের সঙ্গে থাকবে না, 5 মিনিট থাকবে। এই ভাত থেকে বেরিয়ে আসছে না অফিসে, অফিস থেকে ভাড়া যেতে পারবে না। এই নামগুলো বললাম, যেতে পারবে না বাসায়। এতে কি ভিত্তি আছে বলেন? এরা তো ছেলেদেরকে উস্কায় দিচ্ছে, উস্কায় দিয়ে দেয়া ছেলেদের পক্ষে কথা বলে। আবার যে আপনারা ধরেন তখন আবার ব্যাকফুটে চলে যায়। আবার এই নতুন দলটা কি সরকারের কাছে দাবি করে? তারা তো সরকারের কাছে দাবি করেছে যে শেখ হাসিনার আওয়ামী লীগের বিচার করতে হবে, প্রধান উপদেষ্টার বক্তব্যকে প্রত্যাহার করতে বলছে। প্রত্যাহার করছে প্রধান উপদেষ্টা হনবন্ত? করেছে? বলেন, ওরা তো দাবি করেছে। এই দাবি করার অর্থ কি? তার মানে প্রবঞ্চনা, সারা বাংলাদেশকে তারা প্রবঞ্চিত করার চেষ্টা করছে। এদের দিয়ে হবে না, এদের দিয়ে হবে না। ডক্টর ইউনূস সাহেবকে তারা নষ্ট করে পাচ্ছে, পচায় ফেলতেছে। এই মুহূর্তে বাংলাদেশের দুর্ভাগ্য হলো ডক্টর ইউনূস স্যার আমাদের কাছে কোনো বিকল্প নাই। সারা কিন্তু বাংলাদেশের আমরা যদি আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই যে এই তরুণদের নতুন দল, তাদের জনসমর্থন ওই অর্থে নাই। তরুণ আমি নতুন মানে কি শুনেন, না আমি এই যে শুনে শুনে আমি আর কথা বলি, এই যে যত ছিনতাইকারী পোলাপান গ্রামে আছে সব তরুণ না? ঢাকা আসলে তো পকেট মার, এগুলো কি তরুণ না? আমি নতুন দল বলছি। শুনেন, যত ঢাকা শহরে পকেট মার আছে, ছিনতাইকারী আছে, এগুলো কারা? সব তো তরুণ। তরুণকে মাথা তুলে নাচবেন আপনি? আমি সেটি বলছি না। আমার প্রশ্নটি যে যদি একটু তরুণ কি হয়েছে? তো তরুণ আমি প্রশ্ন বড় বেড়া আমি প্রশ্নটি শেষ করতে আপনি যে শব্দটা বারবার তরুণ বলছেন, তরুণ তো কি হয়েছে? তার না আছে তার লেখাপড়া, না আছে জ্ঞান, না আছে বুদ্ধি, না আছে মেধা। তরুণ, আরে তরুণ তো পকেট মারা তরুণ। ওই হোটেল রেস্টুরেন্টে বাবার চাকরি করে সব। আমি বয়সটা বোঝানোর জন্য বলছি। ভাইয়া, বাসের হেল্পার তরুণ। এই যে ডাকেন আসেন ফ্রি, ঢাকা নারায়ণগঞ্জ সব তো তরুণ। চলেন সব তরুণকে সালাম দিই আমরা। আমি সালাম দেওয়ার কথা বলছিলাম না। আমার প্রশ্নটি যদি একটু শেষ করতে দেন, সেটি হচ্ছে যে এই নতুন রাজনৈতিক দল যেটি আপনি বলছেন যে ছাত্র দলের 500 জনের মধ্যেও এর আহ্বায়ক পড়বে না, তাদের জনভিত্তি নেই, তাদের জনসমর্থন নেই, তারা কেউ হয়তো স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদের মেম্বারও হতে পারবে না। এর পরেও আমরা দেখছি যে দেশের যে বড় রাজনৈতিক দল বিএনপি, দেশের অন্যতম বড় দল, আপনি হয়তো দাবি করবেন সবচেয়ে বড় দল, কেউ হয়তো দাবি করবে আওয়ামী লীগ সবচেয়ে বড় দল, কিন্তু অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি, তারা অভিযোগ করছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার কিছুদিন পর থেকেই এক ধরনের ষড়যন্ত্র চলছে তাদের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে। নির্বাচন দেরি করা, বিএনপিকে নানাভাবে কোণঠাসা করার ষড়যন্ত্র করছে। এই যে ছোট শক্তি, সরকারের যে শক্তি নেই, যেটি বলছিলেন যে এই ছাত্ররা পেছন থেকে সরে গেলে তাদেরও শক্তি নেই, আবার তাদের দলটিরও ওই অর্থে অত শক্তি নেই, তাহলে বিএনপির মতো বড় দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কারা? এখন প্রশ্নটা হয়েছে যে এই সরকার, এই রাজনৈতিক দল ছোট বড় বড় বিবেচ্য বিষয় নয়। একজন দিয়েও রাজনীতি নেতা হতে পারে। অলি আহাদ সাহেবের রাজনৈতিক দল ছিল একটা, উনি একাই ছিলেন দলের সবকিছু, কিন্তু উনি এই জাতির বিবেক হিসেবে কাজ করেছেন, অনেক কথা বলেছেন। দল অনেক সময় সব রাজনৈতিক দল যে অনেক বড় হইতে হবে এমন কথা নাই। ছোটখাটো দল অনেক কিছু করতে পারে, ন্যায্য কথা বলতে পারে, ন্যায় কথা বলতে পারে, ভালো কথা বলতে পারে, যেটা মানুষ গ্রহণ করতে পারে, সরকার গ্রহণ করতে পারে, গ্রহণ করে। আজকে নতুন রাজনৈতিক দল হয়েছে, সেই দলটা বিএনপির জন্য কোনো চ্যালেঞ্জ না, কিন্তু সেই দলটা বিএনপির তাকে স্বাগত জানিয়েছে, সবকিছু করছে, কিন্তু ষড়যন্ত্রটা করছে যারা, তাদের পক্ষে কাজ করতেছে ছোট রাজনৈতিক দলটা। ছোট রাজনৈতিক দলটা কথায় কথায় বিএনপি নেতৃবৃন্দকে চ্যালেঞ্জ করার চেষ্টা করে, এখন এমনকি সেনা প্রধানকে চ্যালেঞ্জ করার চেষ্টা করতেছে। তার মানে তারা তো ব্যবহৃত হচ্ছে, এবং সেটা আমি বলেছি কারা ব্যবহার করতেছে। এটা তারা ব্যবহার করতেছে সরাসরি, এখন ব্যবহার করছে ইন্ডিয়া, কারণ ইন্ডিয়া এখন তাদের মধ্যে ঢুকে গেছে। ইন্ডিয়াতে তো বোকা না, 7 মাস তাদের আঙুল চুষতেছে না, 7 মাসে তারা তাদের ভুল পাল্টিয়ে তারা এখন বৈষম্য ছাত্র আন্দোলনে তাদের মধ্যে ঢুকে গেছে। এবং কিভাবে ঢুকতে হয়, কিভাবে ঢুকা যায়, এটা গর্বাচমের সময় আমরা দেখেছি। আমরা পৃথিবী অনেক দেশের রাজনীতি আন্দোলনে দেখেছি কিভাবে ঢুকা যায়, কিভাবে বিরোধী দলের ভিতরে ঢুকে গিয়ে সে বিরোধী দলকে বিভ্রান্ত করা যায়। কাজে এখন যে কাজগুলা হচ্ছে, সবগুলো কাজই হচ্ছে ভারতের পক্ষে, এবং সবগুলো কাজ দেখেন অশান্তি সৃষ্টি মানে কি, কার পক্ষে যাচ্ছে?
বিশৃঙ্খলা সৃষ্টি মানে কি? কার পক্ষে যাচ্ছে? বাংলাদেশ, ভারত, চীনের সঙ্গে সুসম্পর্ক কার পক্ষে যাচ্ছে? কোন প্রশ্ন আসতেছে? ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কাকে পছন্দ করবে? ভারতকে না চীনকে? ইউরোপিয়ানরা কাকে পছন্দ করবে? বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্ব পছন্দ করবে নাকি ভারতের বন্ধু পছন্দ করবে? আপনার জাপানিরা কার বন্ধুত্ব পছন্দ করবে? চীনের সঙ্গে আমার গুড সম্পর্ক, এটা কি জাপান চাইবে? আমেরিকা চাইবে? তার মানে আমরা দেখে ভিতরে অলরেডি ভারতের কি বলে চক্র ঢুকে গেছে এবং তারা স্বাভাবিকভাবে বিএনপি ক্ষমতা আসতে দিতে চায় না, এবং বিএনপিকে ক্ষমতা আসতে দিতে চায় না বলে পুরো শক্তিটা বিএনপিকে আসতে চাচ্ছে না বলে তারা প্রথম থেকে ষড়যন্ত্র করে আসতেছে, এখন থেকে ষড়যন্ত্র করে আসতেছে। যদি রাজনীতিটা বা সরকারটা বিএনপির দিকে দিত তাহলে তো নির্বাচন আরো 2 মাস 3 মাস 5 মাস আগে হয়ে যেত, তাহলে তো আজকে প্রশ্নগুলো আসতো না। আমি আগেও আপনাকে বলেছি, অতীত বলেছি যে এখানে সমস্যাটা তো আমাদের ডক্টর ইউনূস সাহেব না, উনি, আমি আগেও একদিন বলেছি, আজকে আবার বলছি, উনি ভেরি প্লেন ট্রুথ পারসন, ভেরি একটা মানে কি বলে বিবেকবান মানুষ। ওনার মনে যেটা আসে, বিবেকে যেটা হয় বলে ফেলে, কারো ওনার পক্ষে গেলেও বলে, বিপক্ষে গেলে চলে যায়। তবে যেহেতু চতুর মানুষ, উনি খুব বুদ্ধিমান এবং মেধাবী মানুষ, এই জন্য অনেক সময় ওনার মধ্যে কিছু কথা তুলে ধরা হয়, যে কথাগুলো বলার পরে উনি বুঝতে পারেন যে আরে আমাকে তো ওই লোকটাকে বিশ্বাস করা ঠিক হয় নাই, এর বিশ্বাস করে বলে ফেলছি, এই বিশ্বাস করা তো ঠিক হয় নাই, এই লোকটা তো আমাকে প্রবঞ্চনা করেছে। কাজেই আপনি যে কথাটা বারবার বলার চেষ্টা করছেন, এই ছোট দলটা আমাদের কোনো বিষয় না, বিএনপি কোনো বিষয় না। বিএনপি ছোট দলটাকে চায়, কারণ বিএনপি তো 300 আসন এমপি হবে না, বিএনপির টার্গেট তো 300 আসন না। বিএনপি একটি সরকার গঠন করার ইচ্ছা তার আছে, অভিপ্রায় আছে, সেটার জন্য 150 থেকে 160টা যথেষ্ট। তারপরে বিএনপি তো খায়েশ নাই সংবিধান সংশোধন করার, বিএনপি তো সংবিধানকে বাতিল করার বা পরিবর্তন করার কোনো খায়েশ নাই। বিএনপি তো বর্তমান সরকার পদ্ধতিতে বিএনপির তো কোনো আপত্তি নাই। বিএনপি তার 31 দফা দিয়েছে, 31 দফা যদি জনগণ গ্রহণ করে তাহলে জনগণ তাকে 2/3 আসন দিতে পারে, তাহলে সে 33 দফা সংস্কার বিএনপি করা সম্ভব হবে। জনগণ যদি চায় যে হ্যাঁ বিএনপি সংস্কারগুলো করুক, তাহলে নির্বাচন হইলে বিএনপিকে হয়তো 2/3 আসন দিতে পারে, তার মানে 200 আসন দিতে পারে। 200 আসন দিলে পরেও তো 100 আসন থেকে যায়, 100 আসন তো অন্য রাজনৈতিক দলগুলো পাইতে পারে, এবং 100 আসন পাওয়ার মতো জনপ্রিয় দল অনেক আছে। বিএনপি ইচ্ছা করলেই 300 আসনের জনপ্রিয়তা বিএনপির নাই, 100 আসন জনপ্রিয়তা পাওয়ার মতো দল অনেক আছে। আর যেহেতু মাঠে আওয়ামী লীগ নাই, এবং আওয়ামী লীগ নির্বাচনে আসলেও জনগণ প্রকাশ্যে বা আকার ইঙ্গিত আওয়ামী লীগকে ভোট দিবে না এখন, কারণ জনগণ দেখতে চায় যে 5 বছর আওয়ামী লীগ রাজনীতি বাইরে থাকুক। জনগণও চায় যে এরা এনাফ করেছে, গত 15 বছরে এরা মানুষকে অনেক কষ্ট দিয়েছে, কাজে আওয়ামী লীগ আপাতত রেস্ট করুক, বাইরে থাকুক। আওয়ামী লীগের নেতারাও দেখছি আমি জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে গ্রাম পর্যায়ে কথা বলে দেখছি, বলছি ভাই আমাদের রাজনীতি দরকার না, এখন আর দেশে শান্তি আনেন আপনারা, আমরা এখন আপাতত রাজনীতি নাই, আমরা চুপচাপ আছি, আমরা আমাদের কাম কাজ নিয়ে। এটি কি রাজনীতি থেকেই বাইরে থাকতে চাচ্ছে নাকি সরকারে যাওয়ার দরকার নাই এরকমটা মনে হচ্ছে? রাজনীতি তারা এখন বলছে তারা অনেকে হতাশ বলে, আমরা তো 15 বছরে আপনাদের সামনে ভালো কিছু করতে পারি নাই, মানুষ অত্যাচারিত হয়েছে অনেকে। আমি অনেকের সাথে কথা, গ্রামে গঞ্জে কথা বলে দেখেছি, অনেক যে সমস্ত লোকগুলা গ্রামের রাজনীতি কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, যারা গ্রামের এই ভোটের রাজনীতি নিয়ন্ত্রণ করে, তারা বলেছে যে না আমি কারে দিব, যারা দিচ্ছি সেই তো চুর। কাজে এখন আপনারা করেন, আপনারা চালান, নতুন ছেলেরা আসতেছে আসুক, জামাত আসতে চায়, জামাত একবার দেশ চালায় দেখুক, তারা কিন্তু পিছপা হতে রাজি আছে, কিন্তু তারা শান্তি চায়, তারা চায় যে আমাদের উপর চড়াও হেন না, আমাদের বাড়িঘর ভাঙেন না, আমাদের অত্যাচার করেন না, আমাদেরকে কি করেন আপনারা। আজকে বৈষম্য ছাত্র আন্দোলন বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কি করেন, তাদের কাছে চাঁদা আদায় করেন, টাকা আদায় করেন, তাদের ফসল কেটে নিয়ে আসতেছেন, তাদের বাড়ি ঘরে গরু বাছুরে বিক্রি করে দিচ্ছেন, এগুলো তো থানা গিয়ে মামলা করতে পারে না, তারা কি বিপদে আছে বলেন। এই জিনিসগুলোর থেকে তো মুক্তি আসতে হবে, মুক্তি আসতে হলে আমাদের একমাত্র উপায় ডক্টর ইউনূস সাহেব যদি ভালো লোক নিয়ে সরকার চালাইতেন, উনি যদি এখনো সময় ছিল বিভিন্ন রাজনৈতিক দল থেকে লোক নিয়ে একটা জাতীয় সরকার গঠন করতেন, গঠন করেও নির্বাচন ছাড়াই উনি 2-3 বছর 5 বছর চালাক, নির্বাচন দরকার নাই, কিন্তু একটা জাতীয় সরকার গঠন করেন, এই সমস্ত ফালতু মালগুলাকে সরান, এগুলা এই যাদের কোনো সংসার নাই, যারা এক বউ রাখতে পারেন না, 3টা-4টা বিয়ে করে ফেলছে, এরকম লোক যদি হবে বলেন। আপনি দেখেন না প্রতিটা লোকের ব্যক্তিগত চরিত্র দেখেন না, এদের একটা লোকের ব্যক্তিগত চরিত্র দিকে তাকায় দেখেন তো,
আপনার হোয়াইট পেপার বাইর করে দেখেন তো এদের মধ্যে কি বেরিয়ে আসে। তো এই লোকগুলোকে দিয়ে আপনি কেন দেশ চালাবেন? এর চেয়ে ভালো লোক নাই? রাজনৈতিক দল থেকে নেন না, প্রতি দল থেকে 2 জন 3 জন করে নেন না, দেশ চালান না, দেখেন দেশ কত ভালো চলে। আপনি থাকেন, ডক্টর ইউনূস আপনিই থাকেন, আপনি আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে থাকেন, আপনি থাকেন, দরকার পড়লে আপনি। মেজর আখতারুজ্জামান, আপনি আরেকটি প্রসঙ্গ তুলেছিলেন যেটি আমরা বলিনি, সেটি হচ্ছে জামাতে ইসলামীর কথা। বিএনপি কিন্তু বেশ কিছুদিন ধরেই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য জামাতের দিকে ইঙ্গিত করছিল। তো জামাত কি আসলেই সেই ষড়যন্ত্রের অংশীদার বলে আপনার কাছে মনে হয়? জামাত আজ পর্যন্ত, প্রথম থেকে নিয়ে আজ পর্যন্ত সেই জনগণের প্রতি সৎ প্রমাণ করতে পারে নাই। সে কোনো একটা ইস্যুতে দেখেন, সেই যে জামাত ইসলামের পাকিস্তান আন্দোলনের সময় তারা পাকিস্তানের বিরোধিতা করেছে, তারা পাকিস্তানের বিপক্ষে ছিল, কাদিয়ানি আন্দোলন করে কাদিয়ানিদের পাকিস্তানে মেরেছে। তারা সব সময় জনগণের প্রতি সৎ থাকে না, তারা সব সময় মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। দেখেন যত স্মাগলিং বিজনেস সব তারা জড়িত, যত সুদের ব্যবসা, ব্যাংকের ব্যবসা, লগ্নির ব্যবসা, সবগুলোর সঙ্গে জামাতের লোকগুলোকে পাবেন। আপনি দেখেন রিয়েল এস্টেট ব্যবসা দেখেন, ম্যাক্সিমাম জামাতের লোক পাবেন। আড়তদারি দেখেন, যত আড়তদারি আছে সব জামাতের দেখেন। বাজারে লগ্নি, মানুষের গ্রামে 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 টাকা লগ্নি দেয়, টাকা সুদের দেয়। দেখেন মাদ্রাসার শিক্ষক দেখে অ্যাডভান্স বেতন দেয় কারা? এই দেখেন এই এরা শিক্ষক দেখে অ্যাডভান্স বেতন দিয়ে তাদেরকে প্রবঞ্চিত করে। এরা রাজনৈতিকগতভাবে এরা এতদিন এক্সপোজড হয় নাই, এদেরকে বিরুদ্ধে কেউ কিছু কথাও বলে নাই, তাই তারা খুব সাধু সাইজা খুব কিছু করে। তারা দেখেন কি অবস্থা বলেন। আপনি দেখতে পাচ্ছেন সেদিন একটি ছেলেকে সে ঠুটের উপরে চুমা দিছে। জামাতের একজন আমির এত পাগল হয়ে গেছে গা যে ছেলেটা হা করছে, তার যে চুমা দিতে গেছে গালে, সেই চুমা চলে গেছে তার মুখের ভিতরে, এই ধ্যানও তার নাই। এরা এত পাগল হয়ে গেছে গা ক্ষমতার জন্য, তারা কি পরিমাণ পাগল হয়েছে দেখেন। এগুলো বলতে গেলে আপনারা আমাদেরকে বলবেন যে আমরা জামাতের সমালোচনা করি। আরে জামাত তো আওয়ামী লীগের সঙ্গে হাত মেলাইছিল। জামাত তো আমাদের ওই 96 সালের নির্বাচনের সময় জামাত কি করছিল? আওয়ামী লীগের সঙ্গে হাত মেলাইছিল না? বলেন, জামাতের সঙ্গে আগে ছিল। এই জামাত যে আজকে কার সঙ্গে আছে, আগামী দিন কার সঙ্গে যাবে দেখেন। একবার বলে নির্বাচন হবে, একবার বলে সংস্কার করে নির্বাচন করব, আবার বলে না আগে নির্বাচন হবে। এর তো কোনো ঠিক নাই। জামাত রাজনৈতিক দল হিসাবে জনগণের কাছে সৎ না, জনগণ তাদেরকে এখনো আস্থা নিতে পারে। আপনি পরোক্ষভাবে হলেও, যদিও আমি যে দলটার মধ্যে অনেক নিবেদিত কর্মী আছে, এই দলটি অনেক কর্মী বান্ধব, অনেক ডেডিকেটেড জামাতের দল আছে, এমন অর্থশালী বিত্তশালী কর্মী আছে যে অন্য কোনো রাজনৈতিক দলে নাই। কর্মী বান্ধব একটি দল, এবং প্রতিটা কর্মীদের বেতন ভাতা দিয়ে তারা রাখে। বিশাল একটা ক্যাডার বাহিনী রাজনৈতিক দল এটা। তাদের অনেক ভালো ভালো লোক আছে, অনেক ভালো ভালো লোক যারা সরকারি কর্মচারী আছে, পুলিশে আছে, আর্মিতে আছে, নেভিতে আছে, এবং উচ্চ আদালতে আছে, হাইকোর্টে আছে, সব জায়গাতেই আছে, সব জায়গাতেই আছে। এখানে যেখানে জামাতের লোক নাই, কিন্তু রাজনীতি তারা অসৎ, কিন্তু রাজনীতি তারা প্রচন্ড রকম অসৎ। আমি সেই দিক থেকেই প্রশ্নটি করতে চেয়েছিলাম। জনগণকে ধোঁকা দেয় রাজনীতি, তারা প্রচন্ড জনগণ ধোঁকা দেয়। তারা বলে একটা এবং মানুষকে বুঝায় আর একটা। তারা মানুষকে ওয়াজ করলে ওয়াজের বিরুদ্ধে কথা বলে, আবার বলে ইসলামী রাষ্ট্র চাই। অন্য মৌলানাদের বিরুদ্ধে যত বিশুদ্ধকরণ এই মৌলানারা করে, জামাত করে, অন্য কেউ করে না। এই জামাত মৌলানারা অন্য কোনো মৌলানাদেরকে মানুষই মনে করে না, তাদের বিরুদ্ধে যা খুশি তা বলে। কিন্তু তাদের মধ্যে শিক্ষিত লোক আছে, অনেক ভালো লোক আছে, তার রাজনীতিতে নাই। রাজনীতিতে জামাতকে বিশ্বাস করে না মানুষ। আমার যে প্রশ্নটি ছিল যে বিএনপি যে ইঙ্গিত করছিল, আপনিও হয়তো সরাসরি বললেন না, কিন্তু কথার অর্থ দাঁড়ালো যে বিএনপির যে অভিযোগটি যে তাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের মধ্যে জামাতও একটি শক্তি, এটি আপনিও অন্যতম শক্তি, একটি শক্তি না। এই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করার এক অন্যতম শক্তি হলো জামাত। জামাতে সবকিছু ইন্ধন যোগাচ্ছে, এটা না বলা কি আছে? সেটি জানতে চেয়েছিলাম। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। পরিষ্কার পরিষ্কার, আমি আজকে থেকে বলতেছি, এটা আজকে 30 বছর ধরে বলে আসতেছি, 91 সন থেকে বলে আসতেছি। জামাত হলো বিএনপির সবচেয়ে বড় ক্ষতিকর, এবং জামাতে বিএনপির সবচেয়ে বেশি ক্ষতি করবে। এবং জামাত সততার সঙ্গে বিএনপির সঙ্গে টিকে আছে শুধু নিজেদের সার্ভাইভালের জন্য, এবং সবচেয়ে বড় ছোবলটা এই জামাতে বিএনপিকে দেবে। তারেক রহমানকে সবচেয়ে বেশি ক্ষতি এই বিএনপি, এই জামাতে করবে। জিয়া রহমানকে জামাতে হত্যা করেছে,
এবং আগামীতে আল্লাহ না করুক যদি আমাদের কোন রকম বড় কিছু হয়, এই জামাতেই করবে। আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনার কথার সূত্র ধরে এই শেষ প্রশ্নটি করতে চাচ্ছি। সেটি হচ্ছে যে আপনি বলছিলেন যে ডক্টর ইউনূস ভালো মানুষ। তিনি এই সরকার যেভাবে চালাচ্ছেন সেভাবে না করে রাজনৈতিক দলগুলির মধ্য থেকে লোকজন নিয়ে যদি একটি সরকার গঠন করে নির্বাচনটি পরিচালনা করতেন তাহলে ভালো হতো। আপনার কি মনে হয় এরকম কোনো সম্ভাবনা আছে যে বর্তমানের যে অন্তর্বর্তীকালীন সরকারের চেহারাটি আমরা দেখছি সেটি আগামী নির্বাচনের আগেই বদল হয়ে আপনার যে প্রত্যাশা যেটি হলে ভালো হতো বলছেন ঐরকম কিছু হওয়ার সম্ভাবনা কি আছে? অর্থাৎ ডক্টর ইউনূস ঠিকই থাকলেন কিন্তু তাদের উপদেষ্টা মণ্ডলী বদলে গেছে, এরকম হওয়ার কি কোনো সম্ভাবনা আছে বলে আপনার কাছে কোনো তথ্য কিংবা এরকমটি মনে করেন কিনা আপনি আর কি? আমার কাছে এরকম তথ্য নাই, কিন্তু এটা আমার একটা মানে আন্তরিক কামনা, আমার একটা প্রত্যাশা, এটা হইলে দেশটা বাঁচবে। এর বাইরে পারবে না, উনি বেরিয়ে আসতে পারবে না, উনি বেরিয়ে আসা কঠিন। তবে যদি উনি বেরিয়ে আসতে পারে, আমার চীন থেকে ঘুরে আসুক উনি, আমরা 28 তারিখ জন্য অপেক্ষা করতেছি। 28 তারিখে শি জিনপিং সাহেব কি বলেন, বাংলাদেশের জন্য কতটুকু বাণিজ্য উনি অবাধ করেন, কতটুকু বাণিজ্যিক সাহায্য আমাদেরকে দেন। তো ইতিমধ্যে আমরা যে আলামত দেখতে পাচ্ছি, মনে হয় খালি হাতে ফিরে আসতে হবে, কিছু পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ ওনাকে পরিষ্কার করতে হবে একটি কথা, না হলে চীন সাহায্য করবে না। সেটা হচ্ছে তুমি কোয়াডের পক্ষে থাকবা কি থাকবা না, তুমি কোয়াডের বিপক্ষে থাকবা, তুমি এই কমিটমেন্টটা আমাদেরকে দাও। যতক্ষণ পর্যন্ত কোয়াডের বিপক্ষে থাকবে না বলবে, ততক্ষণ পর্যন্ত চীন এক কানা করিও সাহায্য করবে না। এবং যেই মুহূর্তে উনি বলবে আমি কোয়াডের বিরুদ্ধে আছি, আমার মনে হয় না উনি বেজিং থেকে ঢাকায় ফেরত আসতে পারবে। কাজে উনি বেকায়দায় পড়ে গেছেন, উনি মানকার চিপায় পড়ে গেছেন। চীন কোন অবস্থাতেই কোয়াড থেকে বেরিয়ে নিয়ে আসলে, কোয়াড মানে আমরা জানেন তো যে জাপান, জি জি আমেরিকা, আমেরিকা, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া। 4 জন মিলে চীন বিরোধী একটি জোট করেছে। চীন বিরোধী জোটটার নামই চীন বিরোধী জোট, এটা গোপন কিছু না। জি এই 4 জনের জোটের অর্থ হলো ইন্দো প্যাসিফিকে এরা 4 জন চীন বিরোধী, এবং শেখ হাসিনা নিরপেক্ষ ছিল, এটা পক্ষ ছিল না, বিপক্ষ ছিল না। কিন্তু এখন এই ওখানে গিয়ে আমার প্রধান উপদেষ্টা সাহেবকে পরিষ্কার করতে হবে যে কোয়াডের বিপক্ষে তুমি থাকবা, কোয়াডের বিপক্ষে থাকলে আমি তোমার জন্য আছি, আর না হলে ভাই চলে যাও, দরকার নাই তোমার, আমার দরকার নাই, প্রয়োজন নাই। এবং এরকম কথাই চলে আসবে, কারণ কোয়াডের বিপক্ষে যাওয়ার শক্তি আমার এই বর্তমান সরকার রাখে না, আর প্রধান উপদেষ্টা তো রাখেনি না। তাহলে উনি আমও যাবে, সালাও যাবে, ওনার সবই যাবে। কোয়াডের বিরুদ্ধে দাঁড়ানোর সুযোগ ওনার নাই। এবং লেফটেন্যান্ট জেনারেল সাহেব আইসা ওনার কানে কানে এটা বলে যাবে যে বাবারে, আমি কিন্তু তোমাকে পিসফুলি ফেরত নিয়ে আসতে পারবো না যদি তুমি কোয়াডের বিরুদ্ধে একটি কথা ওখানে বলো। আর চীনও কিন্তু পরিষ্কার বলে গেছে, রাষ্ট্রদূত বারবার বলতেছে যে আপনি যদি আমাদের কোয়াডের বিরুদ্ধে না বলেন তাহলে কিন্তু আপনাকে আমরা কোনো সাহায্য করতে পারবো না। আপনি সাহায্য করার জন্য আমি এই দিব সেই দিব। মানুষ কখন লোভ দেখায় বলেন তো? মানুষ কখন কাউকে কি দিব? যখন কাউকে বিয়ে করতে চায়, তখন সবকিছু দেয়, আমি এই দিব সেই দিব। বিয়ে না অর্থাৎ আপনি যেটি বলতে চাইছেন যে শেষ পর্যন্ত এই সরকারের বর্তমান চেহারার, এই সরকারের অধীনে নির্বাচনটি হবে কিনা এর অনেকটাই নির্ভর করছে প্রধান উপদেষ্টার চীন সফরের উপর। চীন সফরের উপরে নির্ভর করছে, মানে ওনার ভবিষ্যৎ। জি, ওনার ভবিষ্যৎ, সেটি ওনার অস্তিত্ব মানেই হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারের অস্তিত্ব। না, নির্বাচন তো এই অন্তর্বর্তী সরকার দিতে পারবে না। এই অন্তর্বর্তী সরকার তার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে। এই অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন কেউ মানবে না এখন আর। এই সরকারের পরিবর্তন লাগবে। এই সরকারের পরিবর্তন করে 3 মাসে একটা সরকার আসতে হবে। ওই 3 মাসে সরকারের মধ্যে বদিউল আলম আসবে, দরকার বললে আলী রিয়াজ আসবে, এরা আইসা এটা নির্বাচন করে দিবেন। আর তো আছেই, আলী রিয়াজ সাহেব তো স্ট্যান্ড বাই আছে। কিন্তু এরপরেও নির্বাচনের জন্য এই সরকারের পরিবর্তন হতে হবে, সেটি হচ্ছে আপনার শেষ কথা। এই সরকারের অধীনে নির্বাচন হবে না, এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে না। এবং এই সরকারের ভবিষ্যৎ যত চিলাচিলি করে নির্বাচন দিবে, এখন আমার মনে হয় নির্বাচন মানবে না। প্রথম তো ছাত্ররাই মানবে না। এই নতুন যে রাজনৈতিক দল হয়েছে নাকমানা কি, এই জাতীয় নাগরিক
কমিটি, এরাই মানবে না। এরা যতক্ষণ অ্যাসুরেন্স না পাবে যে তারা জিতবে, তারা পাবে না। কাজে এই সরকারের অধীনত নির্বাচনে আমার মনে হয়, আমি হয়তো আপনি আমার ভুল বুঝতে পারেন, হয়তো আমি অনেক কথা অ্যাডভান্স বলে ফেলি, এই জন্য আমি যদি সাফার করি, এই জন্য অনেকেই গালাগালি খায় অনেক কাছ থেকে। কিন্তু ভবিষ্যৎ বক্তব্যটা হলো এটা যে এই সরকারের অধীনে নির্বাচন কেউ যাবে না, নির্বাচন যাওয়ার সুযোগ নাই। আর ইতিমধ্যে বিএনপি পরিষ্কার করে ফেলেছে যে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আরো পরিষ্কার করেছে বিএনপির বিরুদ্ধে মিডিয়া লেগে গেছে। আপনি জানেন মিডিয়ার লোকেরা যারা যারা বিএনপির নেতারা যাদেরকে বসিয়েছে বিভিন্ন পত্র পত্রিকায়, বিভিন্ন টেলিভিশনে, তারা কেউ কিন্তু বিএনপির পক্ষে কাজ করতে পারতেছে না। তারা কিন্তু কেউই বিএনপির পক্ষে কাজ করতে পারছে, তারা চাপের মধ্যে আছে। তারা কিন্তু প্রকারান্তরে বিএনপির বিরুদ্ধচারণই করে যাচ্ছে। আমরা গণমাধ্যম নিয়ে আরো একদিন আলোচনা করব। আমরা একেবারেই সময়ের শেষ প্রান্তে বলতে চাই, আমি মনে করি আমার অ্যাডভাইস যদি কেউ নিত তাহলে আমি এই মুহূর্তে প্রধান উপদেষ্টাকে চীনে যেতে বলতাম না। চীন এখন আমার অল্টারনেটিভ রাষ্ট্র না। তার চেয়ে ভুটানে যাওয়া ভালো ছিল, তার চেয়ে শ্রীলঙ্কা যাওয়া ভালো ছিল, ছোট ছোট রাষ্ট্রের সঙ্গে কথা বলা ভালো ছিল। কিন্তু উনি এখানে গিয়ে যে বেকায়দা পড়েছেন, সে বেকায়দাটা হলো যে কোয়াড। আমরা এই আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়ে আরো একদিন আলোচনা করব। আমরা একদিনে শেষ করতে চাচ্ছি না, আমরা পরবর্তীতে আরো একদিন আপনাকে চাই। কথা বলবো, যা কেউ যাতে আগ্রহ হোক, অসন্তুষ্ট হয়ে হোক, আমরাও চাই। আমরা আমাদের সামনে এখন একটা জিনিসই পাওনা বাকি আছে, পাওয়ার, সেটা হচ্ছে আমার মৃত্যু। এই মৃত্যুটি আমরা চাই আপনিও আপনার মতামত একদম খোলামেলা বলবেন। আজকে এই অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য আমাদের ঢাকা টাইমসের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সুস্থ থাকবেন আপনিও। আমরা দর্শকের কাছ থেকেও বিদায় নেব। প্রিয় দর্শক, দেখছিলেন ঢাকা টাইমসের টক শো মিঠে করা। আজ আমাদের বিষয় ছিল নির্বাচন কি হবে, এবং এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে ছিলেন অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান, যিনি সাবেক সংসদ সদস্য এবং একজন বীর মুক্তিযোদ্ধা। আমরা আগামীতে আবারও অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমাদের এই টক শো প্রচার হয় রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। সুস্থ থাকুন, ভালো থাকুন।